চ্যাপ্টার ১৪৭ নাইট ভিজিটর প্রাইভেট ইনভেস্টিগেটরের অফিসে। স্যার, আপনার কাজ শেষ হয়েছে, গোয়েন্দা হেনরি তার সামনের ভদ্রলোককে ভাঙা গলায় বলল। সে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল। কাজটা খুব একটা সহজ ছিল না, আবার খুব কঠিনও ছিল না, কিন্তু এতে আমাদের প্রচুর এনার্জি আর রিসোর্স খরচ হয়েছে। সত্যি বলতে আমার একটু আফসোসই হচ্ছে। এই কাজের জন্য এত কম দাম চাওয়াটা আমার মোটেও ঠিক হয়নি। না, তুমি যাই বলো না কেন, আমি আর 1 পয়সাও বেশি দেব না। ক্লাইন মোরেত্তি মনে মনে বেশ জোর দিয়েই বলল। সে কফি টেবিলের ওপর রাখা মোটা এক গাদা কাগজের দিকে আঙুল তুলে জিজ্ঞেস করল, এটাই কি ইনভেস্টিগেশন রিপোর্ট? হেনরি অন্তত 60 পৃষ্ঠার সেই রিপোর্টটার ওপর হাত রেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। আমার করা সবচেয়ে ঝামেলার রিপোর্টগুলোর মধ্যে এটা একটা। তার কথা শেষ হওয়ার আগেই সে দেখল ক্লাইন ক্যাশ 4 পাউন্ড তার দিকে এগিয়ে দিচ্ছে। তার মনোযোগ তখন নোটগুলো আসল কিনা সেটা পরখ করার দিকে চলে গেল। এই হলো আপনার বাকি পারিশ্রমিক। ক্লাইন টাকার নোটগুলো ধরে বলল। গোয়েন্দা হেনরি একটু কেশে গলা পরিষ্কার করে নিল। আপনি সত্যিই কথার বরখেলাপ করেন না। উফ, আমি ভাবতেই পারিনি যে এই রিপোর্টে এত বেশি কাগজ লাগবে। এটা আমার বাজেটের একদম বাইরে ছিল। ঠিক সেই মুহূর্তে ক্লাইন সেই মোটা ইনভেস্টিগেশন রিপোর্টটা হাতে নিয়ে উঠে দাঁড়াল। সে মাথা নিচু করে একটু সম্মান জানাল, তারপর হাতের ছড়িটা নিয়ে সোজা দরজার দিকে হাঁটা দিল। গোয়েন্দা হেনরি শেষ কথাটা তার গলাতেই আটকে রইল। আরে ভাই, তুমি কি ভেবেছ ইনভেস্টিগেশন রিপোর্টের কাগজের টাকাও আমি দেব? ওটা তো তোমার পারিশ্রমিকের ভেতরেই থাকার কথা। ক্লাইন তার পকেটে থাকা বাকি 5 পাউন্ড 8 সলি ছুঁয়ে দেখল আর মনে মনে বিড়বিড় করল। সে দ্রুত পায়ে বেসিক স্ট্রিটে এসে পড়ল। সে চারপাশটা ভালো করে দেখে নিল আর নিশ্চিত হল যে কেউ তার দিকে নজর রাখছে না। তারপর সে ওই জায়গা থেকে সরে গেল। সুযোগ বুঝে সে তার মাস্কটা খুলে ফেলল। ক্লাইনের এখনই বাড়ি ফেরার কোনো ইচ্ছে ছিল না। সে একটা ক্যাফে খুঁজে বের করে এই ইনভেস্টিগেশন রিপোর্টটা একটু গুছিয়ে নিতে চাইছিল। সে সেই বাড়িগুলো খুঁজে বের করতে চাইছিল যেগুলোর ভাড়াটেরা লাল চিমনির সেই ডিফিনেশনের পর বদল হয়েছে। তাহলে সে রাতের খাবারের আগেই তার খোঁজটা সেরে ফেলতে পারবে। এই এলাকায় বেশ অনেকগুলো ক্যাফে ছিল, কিন্তু কোনোটিই ক্লাইনের পছন্দ হল না। যখন থেকে বাষ্প আর যন্ত্রপাতি এই যুগের প্রতীক হয়ে উঠেছে, তখন থেকেই ক্যাফেগুলো তাদের সাজসজ্জা কমিয়ে দিয়ে সস্তা রেস্টুরেন্টের মতো হয়ে গেছে। তারা এখন ব্যস্ত শ্রমিকদের জন্য হালকা খাবার, কফি, রুটি আর মটরশুঁটি ও খাসির মাংসের স্টুয়ের মতো খাবার বিক্রি করে। আর এ কারণেই ভদ্র মহিলা আর পুরুষেরা এখন আর কোনো আলোচনা করার জন্য ক্যাফেতে যায় না। তারা এখন আর এসব জায়গায় যাওয়াটাকে তাদের স্ট্যাটাসের সাথে মানানসই বলে মনে করে না। সামাজিক মেলামেশার জায়গা হিসেবে ক্যাফেগুলোর বদলে এখন নানা রকম ক্লাব গজিয়ে উঠেছে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ক্লাইন শেষমেশ সুন্দর পরিবেশের একটা ক্যাফে খুঁজে পেল। সে একটু নিরিবিলি একটা কোনায় গিয়ে বসল এবং 1 পেনি দামের সাউথভিল কফিতে চুমুক দিয়ে ইনভেস্টিগেশন রিপোর্টটা খুলে বসল। টিঙ্গেন সিটির নর্থ বরো, সাউথ বরো, ইস্ট বরো, ওয়েস্ট বরো, গোল্ডেন ইন্ডাস, হারবার বরো আর ইউনিভার্সিটি বরো মিলিয়ে মোট 1179টা এমন বাড়ি আছে যেগুলোর চিমনি গাঢ় লাল রঙের। টিঙ্গেন সিটির ঠিক বাইরের দিকে আপনার বর্ণনা করা লাল চিমনির মতো আরও মোট 546টা বাড়ি আছে। টিঙ্গেন শহরের আন্ডারে থাকা দূরের গ্রাম বা শহরতলির বাড়িগুলোকে এই তালিকার বাইরে রাখা হয়েছে। নিচে ওই প্রতিটি বাড়ির ঠিকানা আর ভাড়াটেদের রেকর্ড দেওয়া হল। আপনার অনুরোধ অনুযায়ী গত 3 মাসের কার্যকলাপগুলো আরও বিস্তারিতভাবে লেখা হয়েছে। ক্লাইন একের পর এক পৃষ্ঠা উল্টে যেতে লাগল আর মাঝে মাঝে নিজের সাথে নিয়ে আসা কাগজে ফাউন্টেন পেন দিয়ে টুকটাক নোট করে নিল। অবশেষে সে ঠিক যেরকম লাল চিমনি দেখেছিল সেরকম বাড়িগুলোর তালিকায় এসে দেখল 25টা বাড়িতে নতুন ভাড়াটে এসেছে। খুব বেশি নয়। আমার উচিত আগামী 2 দিনের মধ্যে এই খোঁজখবর শেষ করা। যাই হোক, আমি তো আমার স্বপ্নে সেই লাল চিহ্নি আর বাড়িটার কিছু অংশ দেখেছি। ওই চিহ্নগুলো আবার দেখলে আমার স্পিরিচুয়াল সেন্স নিশ্চয়ই সেটা চিনে ফেলতে পারবে। ওইভাবেই আমি আসল টার্গেটটা কনফার্ম করব। অন্য কথায় বলা যায়, আমি হলাম একটা জ্যান্ত ইনভেস্টিগেশন মেশিন। ক্লাইন মাথা নেড়ে সায় দিল। সে বাড়িগুলোকে তাদের লোকেশন অনুযায়ী ভাগ করে নিল এবং ঠিক করল যে আজ সে 15টা বাড়িতে গিয়ে খোঁজ নেবে। এই কাজে কোনো বিপদ আছে কি না তা জানার জন্য তার ডিভিনেশন করার কোনো দরকার ছিল না। যেহেতু ভাড়াটে বদল হয়েছে, তার মানে এই অদ্ভুত ঘটনাগুলোর পেছনের মাস্টারমাইন্ড আগেই ওখান থেকে কেটে পড়েছে। আশা করি নতুন ভাড়াটেরা জানে যে আগের ভাড়াটে দেখতে কেমন ছিল। কিন্তু যে লোকটা আড়ালে বসে সবার অগোচরে আমার ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারে, কাকতালীয় ঘটনাগুলোকে এমনভাবে সাজাতে পারে যেন সেগুলো একদম স্বাভাবিক বলে মনে হয়, সে নিশ্চয়ই নিজের ফেলে যাওয়া সমস্ত প্রমাণ মুছে ফেলার রাস্তাও জানে। উফ, আমি এখন শুধু গডেসের কাছে প্রার্থনা করতে পারি আর আশা করতে পারি যে সে হয়তো কোনো না কোনো ক্লু ফেলে গেছে। ক্লাইন আবার একটা দীর্ঘশ্বাস ফেলল। সে নিজের মনকে একটু চাঙা করে নিল আর মাথায় হ্যাটটা পরে নিল। তারপর সে তার ছড়ি আর রিপোর্টটা হাতে নিয়ে ক্যাফে থেকে বেরিয়ে পড়ল। ক্লাইন 2 সলি খরচ করে একটা ঘোড়ার গাড়ি ভাড়া করল
আর রাতের খাবারের আগেই সেই লাল চিমনির 15টা বাড়িতে ঘুরে আসল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেগুলোর একটাও তার স্বপ্নে দেখা সেই বাড়িটা ছিল না। আগামীকালের খোঁজেও যদি একই রেজাল্ট আসে তাহলে বেশ ঝামেলা হয়ে যাবে। ডিভিনেশনে দেখার পরও হয়তো সে এখনও ওই লাল চিমনির বাড়িতেই রয়ে গেছে। তার মানে লোকটা নিজের ওপর ভীষণ আত্মবিশ্বাসী, আর আমার খোঁজ খবরকে সে একটুও ভয় পাচ্ছে না। এমনকি সে হয়তো টিঙ্গেন নাইট হকদেরও ভয় পায় না। অথবা এমনও হতে পারে সে জানেই না যে তার আসল পরিচয় ফাঁস হয়ে গেছে। আর এর মানে হল যে শক্তিটা আমার ডিভিনেশনে বাধা দিচ্ছিল সেটা আসলে তার নিজের শক্তি নয়। ক্লাইন 2 নম্বর ড্যাফোডিল স্ট্রিটের সামনে দাঁড়িয়ে এই সমস্ত সম্ভাবনা নিয়ে মাথা ঘামাতে লাগল। কয়েক মিনিট পর সে নিজের টাক্সিডোতে একটু হাত বুলিয়ে নিল, হ্যাটটা ঠিক করে নিল, আর পকেট থেকে চাবি বের করে হাসি মুখে বাড়িতে ঢুকল। সে ঠিক করে রেখেছিল যে আজ রাতে সে বেনসন মোরেটি আর মেলিসা মোরেত্তির জন্য খাসি স্টিউ আর হানি গ্লেজড বারবিকিউ বানাবে। রাত 11টার দিকে ভাইবোনেরা একে অপরকে শুভরাত্রি জানিয়ে নিজেদের ঘরে চলে গেল। ক্লাইন তার ঘরের দরজা বন্ধ করে নিজের ডেস্কের সামনে গিয়ে দাঁড়াল। সে তার গ্যাস ল্যাম্পের আলোয় ওরিয়েল জানালার বাইরে তাকাল। ওই মুহূর্তে রাস্তাগুলো অন্ধকারে ডুবেছিল, শুধু কয়েকটা রাস্তার বাতি মিটমিট করে আলো দিচ্ছিল। রাতের অন্ধকার আকাশের ক্যানভাসে অনেকগুলো তারা ছড়িয়েছিল। তারা অনেকই ছিল, শুধু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। কে জানে ল্যান্ড অফ হোপ আর ক্যাপিটাল অফ ক্যাপিটালস নামের ব্যাকল্যান্ড শহরটা দেখতে কেমন। ক্লাইন আপন মনে বিড়বিড় করল। সে জানালাটা ঢেকে দেওয়ার জন্য হাত বাড়িয়ে পর্দাটা টানতে গেল। ঠিক তখনই কোনোরকম পূর্বাভাস ছাড়াই ভয়ঙ্কর একটা দমকা বাতাস তার গায়ে এসে লাগল। তার ল্যাম্পের আলোটা হঠাৎ করেই গাঢ় সবুজ রং ধারণ করল। ক্লাইন অবচেতনভাবেই কয়েক পা পিছিয়ে গেল। তার পেশাগত প্রবৃত্তি তাকে দিয়ে দুবার বাঁদিকের মাড়ির দাঁত ঠকঠক করিয়ে নিল। একই সাথে সে বিছানার দিকে ঝুঁকে বালিশের নিচ থেকে নিজের রিভলভারটা বের করার চেষ্টা করল। তার চোখের সামনে ডেস্কের ঠিক ওপরে আর গ্যাস ল্যাম্পের নিচে দেয়াল ফুঁড়ে হঠাৎ একটা মুখ বেরিয়ে আসল। এটা ছিল একটা ট্রান্সলুসেন্ট ফেস ... যার কোনো চোখ বা নাক ছিল না। এর শুধু একটা মুখগহ্বর ছিল। গুলি করো না, সেই অদ্ভুত মুখটা বলে উঠল। ও কথা বলতে পারে? ক্লাইনের ততক্ষণে রিভলভার হাতে নেওয়া হয়ে গেছে, আর সে সোজা নিশানা তাক করে বসে আছে। তুমি কি চাও? সে ভারী গলায় জিজ্ঞেস করল। মুখটা খিকখিক করে হেসে উঠল। আমি ডালি, স্পিরিট মিডিয়াম ডালি, সেই স্পিরিট মিডিয়াম ডালি যাকে ব্যাকল্যান্ড ডায়োসিসে পাঠানো হয়েছিল। ক্লাইন সন্দেহের বশে তার ভুরু কুঁচকে ফেলল। ম্যাডাম ডালি, আমি জানি তোমার সাথে এভাবে দেখা করতে আসাটা একটু অভদ্রতার মতো হয়ে গেছে। আমার উচিত ছিল তোমাকে আগে থেকে জানিয়ে রাখা, যাতে তুমি দরকারি প্রস্তুতি নিয়ে রাখতে পারো। কিন্তু এই মুহূর্তে সরাসরি তোমার সাথে দেখা করাটা আমার জন্য খুব একটা সুবিধাজনক হতো না, আর তাই এই ছোট্ট বন্ধুটার সাহায্য নিয়ে আমাকে তোমার সাথে যোগাযোগ করতে হচ্ছে। সেই ট্রান্সলুসেন্ট ফেসটা হেসে উঠল। গলাটা বেশ অন্যরকম, আর একটু কর্কশ শোনালেও কথা বলার স্টাইলটা কিন্তু একদম ম্যাডাম ডালির মতোই। একজন স্পিরিট মিডিয়ামের ক্ষমতাগুলো সত্যিই দারুণ। ক্লাইন একটু মুগ্ধ হয়েই ভাবল। সে কিন্তু নিজের রিভলভারটা নামাল না, বরং তাক করেই জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনি আমার সাথে কি বিষয়ে কথা বলতে চান? আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে সবার আগে স্পিরিচুয়ালিটি দিয়ে শোবার ঘরটা সিল করে দিতাম, নইলে তোমার পরিবারের লোকেরা তোমাকে পাগল ভাবতে পারে। ট্রান্সলুসেন্ট ফেসটা একটু রসিকতা করে বলল, হে, তোমার এত সতর্ক হওয়ার কোনো দরকার নেই। ডান স্মিথের একটা চিঠির কারণেই আমি লুকিয়ে লুকিয়ে টিঙ্গেনে ফিরে এসেছি। তুমি তো জানোই একজন নাইট হক নিজের ইচ্ছে মতো তার জন্য ঠিক করে দেওয়া এলাকা ছেড়ে কোথাও যেতে পারে না। ক্যাপ্টেনের চিঠি। ক্লাইন ডেস্কের দিকে এগিয়ে গেল না। এর বদলে সে তার কালো ট্রেঞ্চকোটের লুকানো পকেটে রাখা হোলি নাইট পাউডারটা হাত দিয়ে ছুঁয়ে নিল। ডান আর আমি দুজনেই সেই সব বিয়ান্ডারদের মধ্যে পড়ি যারা টিঙ্গেন নাইট হকদের সাথে নিজেদের যাত্রা শুরু করেছিল। আমাদের দুজনের মধ্যে সবসময়ই একটা খুব ভালো সম্পর্ক ছিল। গত বৃহস্পতিবারই সে আমাকে একটা চিঠি পাঠিয়েছিল, আর সেখানে তোমার কথা বলেছিল। সে লিখেছে যে তুমি একজন মিস্ট্রি প্রায়ারের নীতি অনুসরণ করে একজন সিয়ারের জন্য কিছু নিয়মকানুন তৈরি করেছ, আর তুমি দাবি করেছ যে এটা তোমাকে তোমার পোষণকে বুঝতে বেশ ভালোমতো সাহায্য করেছে। এরপর থেকে তুমি আর এমন কোনো শব্দ শোনোনি বা এমন কোনো দৃশ্য দেখনি যা তোমার দেখা উচিত নয়। ডানের মতে এই কাজটা আমি যা করেছিলাম ঠিক তারই মতো। হে, তুমি কি তোমার ঘরটা সিল করবে না? সত্যি বলতে তোমার ভাই আর বোনের কোনো ভুল ধারণাতে আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নেই। ট্রান্সলুসেন্ট ফেসটা বেশ স্বাভাবিক ছন্দেই কথাগুলো বলল। তাহলে এটাই আসল কারণ ... উনি সত্যি ম্যাডাম ডালি। ক্লাইন স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে হোলি নাইট পাউডারটা আবার ভেতরের পকেটে ঢুকিয়ে রাখল। তারপর সে হেঁটে ডেস্কের কাছে গেল আর ড্রয়ার থেকে সেই রূপোর ছোড়াটা বের করল, যেটা সে রিচুয়ালের জন্য ব্যবহার করে। সে চটজলদি স্পিরিচুয়ালিটির একটা দেয়াল তৈরি করে নিল, আর তারপর ওই বেরিয়ে থাকা মুখটার দিকে ঘুরে তাকাল।
ম্যাডাম ডালি ক্যাপ্টেন চিঠিতে আর কি লিখেছেন? সে শুধু নিজের কনফিউশনের কথা জানিয়েছে আর বলেছে যে সে হয়তো কিছু একটা বুঝতে পারছে, তবুও সে সেটা পরিষ্কারভাবে বুঝিয়ে বলতে পারছে না। সে এই ব্যাপারে আমার মতামত জানতে চেয়েছিল। ডালি ওই চোখ ছাড়া মুখটার সাহায্যে বলল, আর আজ সকালে যখন আমি চিঠিটা পড়লাম, আমি তখনই বুঝতে পেরেছিলাম যে তুমি নিজেকে যতটা বোকা বলে দাবি করো, তুমি আসলে ততটা নও। হে মিস্টার মোরেত্তি, আমার মনে হচ্ছে তুমি অ্যাক্টিং মেথড বা অভিনয়ের পদ্ধতিটা বুঝে ফেলেছ। আর এই কারণেই কি আপনি আমাকে খুঁজতে এসেছেন? ক্লায়েন্ট তার কথায় সায়ও দিল না, আবার সেটা অস্বীকারও করল না। ডালি খুব পরিষ্কারভাবেই অ্যাক্টিং মেথডের ব্যাপারে জানে। সে খুব ঠান্ডা মাথায় এই সিদ্ধান্তে পৌঁছাল। ডালির সেই ট্রান্সলুসেন্ট ফেসের মধ্যে হালকা একটা হাসির রেখা ফুটে উঠল। আমার মনে হয় আমাদের দুজনেরই একে অপরের সাথে সৎ থাকা উচিত। আমি জানি যে তুমি অ্যাক্টিং মেথডটা বুঝে ফেলেছ, আর তুমিও খুব ভালো করেই জানো যে আমিও অ্যাক্টিং মেথড ব্যাপারটা আয়ত্ত করেছি। উফ, কিন্তু যে ব্যাপারটা আমাকে সবচেয়ে বেশি হতাশ করছে তা হল আমার এটা বুঝতে প্রায় 2 বছর সময় লেগেছিল, অথচ তুমি একজন বিয়ন্ডার হয়েছ মাত্র 1.5 মাস হল। ডালির কথা শুনে ক্লায়েন্ট কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে খুব সহজভাবে হাসল। এর কারণ হল আমি আপনাকে আমার রোল মডেল হিসেবে মেনে নিয়েছি। সে আসলে বলতে চেয়েছিল যে সে জায়ান্টদের কাঁধের ওপর দাঁড়িয়ে আছে, কিন্তু শেষ পর্যন্ত সে ঠিক করল যে সে এই আলাপের মাঝখানে রোজেল গুস্তাভকে আসার কোনো সুযোগই দেবে না।